সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করছো। ক্লাসের শুরুতেই কানিজ ফাতেমা গার্লস স্কুল কলেজের পক্ষ থেকে আজকে রসায়ন ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো, তবুও আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জয়ন্ত কুমার নন্দী, প্রভাষক, কানিজ ফাতেমা গার্লস স্কুল কলেজ, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা খাতা কলম বের করো এবং ক্লাসটি মনোযোগ সহকারে করার চেষ্টা করো। আজকে এটি ৬ষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। ক্লাসের শুরুতেই শিক্ষার্থীরা তোমরা কিছু ছবি লক্ষ্য করছো। এখন প্রশ্ন, এগুলো কিসের ছবি? হ্যাঁ, ঠিকই বলেছো, এগুলো মূলত বেলুনের ছবি। এখন বলো তো কোনটির আয়তন বেশি? তোমরা ছবি দেখে অবশ্যই বুঝতে পারছো যে প্রথম বেলুনটির আয়তন সবচেয়ে বেশি এবং সবথেকে ডানের যে বেলুনটি, সেই বেলুনটির আয়তন সবচেয়ে কম। শিক্ষার্থীবৃন্দ, অনুমান করতে পারছো আমরা তাহলে আজ কি পড়তে যাচ্ছি? হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে আমরা পড়ব গ্যাসের মোলার আয়তন ও গাণিতিক সমস্যা, অর্থাৎ গ্যাসের মোলার আয়তন সম্পর্কিত গাণিতিক সমস্যা সম্পর্কে আমরা এই ক্লাসটিতে আলোকপাত করার চেষ্টা করব। তো এবার আমরা জেনে নিই এই ক্লাস থেকে আমরা কি কি শিখব। মোলার আয়তনের সংজ্ঞা বলতে পারবে, প্রমাণ অবস্থা কি তা বলতে পারবে, গ্যাসের মোলার আয়তন সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে মোলার আয়তন কি এটি জেনে নিই। দেখো, 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। আমি আবারও বলি, 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা চাপ বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলে। তাহলে তোমরা লক্ষ্য করো যে প্রমাণ অবস্থায় 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে বললাম যে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। তাহলে আমরা একটি উদাহরণ তোমরা লক্ষ্য করো, 1 মোল বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন প্রমাণ অবস্থায় 22.4 লিটার। শুধু কার্বন ডাইঅক্সাইড নয়, যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে বলতাম তাহলে 1 মোল অর্থাৎ 32 গ্রাম অক্সিজেনের আয়তন প্রমাণ অবস্থায় 22.4 লিটার। এখন আমরা অক্সিজেনের পাশাপাশি যদি আমরা সালফার ডাইঅক্সাইড বলতাম তাহলে সালফারে দেখো 32 এবং অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন প্রমাণ অবস্থায় 22.4 লিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এভাবেই বলতে পারি যে প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা মোল সংখ্যা নির্ণয়ের সূত্র সমূহ জেনে নিই। তোমরা লক্ষ্য করো,
মোল সংখ্যা নির্ণয়ের প্রথম সূত্র এন ইকুয়াল ডাব্লু বাই এম। এখানে এন সমান মোল সংখ্যা, ডাব্লু সমান গ্রাম এককে ভর, ক্যাপিটাল এম ইকুয়াল আণবিক ভর। তাহলে আমরা বলতে পারি যে কোনো গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা ইকুয়াল ওই গ্যাসীয় পদার্থের গ্রাম এককে ভরকে যদি আমরা ওই গ্যাসীয় পদার্থের আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে ওই গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা নির্ণয় করা সম্ভব। এরপর তোমরা লক্ষ্য করো যে এন ইকুয়াল ভি ডিভাইডেড 22.4 অর্থাৎ 22.4। যদি আমরা ভি অর্থাৎ লিটার এককে আয়তন, তো লিটার এককে গ্যাসীয় পদার্থের আয়তনকে যদি আমরা 22.4 লিটার দ্বারা ভাগ করি তাহলে ওই পদার্থের মোল সংখ্যা পাওয়া যায়। এরপরে তোমরা লক্ষ্য করো যে এন ইকুয়াল অর্থাৎ স্মল এল ইকুয়াল ক্যাপিটাল এন ডিভাইডেড 6.02 গুণ 10⁻23। অর্থাৎ আমরা লক্ষ্য করলাম যে কোনো গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যদি এখানে এন হচ্ছে অর্থাৎ ক্যাপিটাল এন হচ্ছে অণুর সংখ্যা, অর্থাৎ ওই পদার্থের অণুর সংখ্যাকে যদি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ওই পদার্থের অণুর সংখ্যা, ওই পদার্থের মোল সংখ্যা নির্ণয় করা যায়। তো এই তিনটি সূত্রের মাধ্যমে আমরা কোনো গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা নির্ণয় করতে পারি। তো এবার আমরা কিছু গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করি এবং তোমরা খাতা কলমে লেখার চেষ্টা করো। প্রথম সমস্যা দেখো, আদর্শ তাপমাত্রা চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে? তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো। আদর্শ তাপমাত্রা চাপে 1 লিটার অর্থাৎ এখানে দেখো ভি দেওয়া আছে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে। তাহলে আমরা কি বলতে পারি, 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্রাম আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, আর 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল 6.02 গুণ 10⁻23 এতটি অণু। আমরা এই ইকুয়েশনটি এই অধ্যায়ের প্রথম ক্লাসে তোমরা পড়েছ। তাহলে আমরা বলতে পারি 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল 6.02 গুণ 10⁻23 এতটি অক্সিজেন অণু ইকুয়াল আদর্শ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার আয়তনের গ্যাস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে থাকে 6.02 গুণ 10⁻23 এতটি অণু। তাহলে এই সংখ্যা অণু থাকে আমরা উপরের ইকুয়েশন থেকে আমরা এভাবে লক্ষ্য করতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। তাহলে আমরা উপরের ইকুয়েশন থেকে পাইলাম যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে থাকে 6.02 গুণ 10⁻23 এতটি অণু। তাহলে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে থাকে 6.02 গুণ 10⁻23 ডিভাইডেড 22.4 এতটি অণু। আমরা যদি এটি ভাগ করার চেষ্টা করি তাহলে তোমরা পাবে 2.69 গুণ 10⁻22 এতটি অণু, অর্থাৎ এই সংখ্যা অণু তোমরা পাবে। তাহলে এই ছোট্ট অঙ্কটি তোমরা মনে হয় বুঝতে পারছো। আদর্শ তাপমাত্রা চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে। এরপর লক্ষ্য করো আরেকটি সমস্যা তোমরা লক্ষ্য করো যে 5 মোল বা 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত? এখানে মোল সংখ্যা দেওয়া আছে দেখো n ইকুয়াল 5। তাহলে আমাদের বের করতে হবে প্রমাণ অবস্থায় আয়তন কত, অর্থাৎ আয়তন v ইকুয়াল হট কত। সেই ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ইউজ করব বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছ, আমরা জানি n ইকুয়াল v
ডিভাইডেড 22.4। তো এই সূত্রে যদি আমরা n এর মানটা বসাই তাহলে দেখো আমরা n এর মান অর্থাৎ দেখো 5 ইকুয়াল v ডিভাইডেড 22.4। তো সেই ক্ষেত্রে দেখো v ইকুয়াল 5 গুণ 22.4 ইকুয়াল 112 লিটার। তো এইভাবে আমরা 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রবণ অবস্থায় আয়তন কত আমরা নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রবণ অবস্থায় আয়তন নির্ণয় করতে পারি। আশা করি শিক্ষার্থীরা অঙ্কটি করতে পেরেছ। এখন তোমরা দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো যে প্রবণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত। তো আগের মতোই দেখো 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল 6.02 গুণ 10⁻23 এতটি কার্বন ডাইঅক্সাইড অণু ইকুয়াল দেখো আদর্শ তাপমাত্রা চাপে 22 লিটার আয়তনের গ্যাস। তাহলে 6.02 গুণ 10⁻23 অণুর আয়তন 22.4 লিটার। দেখো একের জন্য কত, একটি অণুর আয়তন 22.4 ডিভাইডেড 6.02 গুণ 10⁻23 এত লিটার। তাহলে দেখো 5টি অণুর আয়তন 22.4 ইন্টু 22.4 ইন্টু 5 ডিভাইডেড 6.02 গুণ 10⁻23। তো ইকুয়েশন এখন আমরা ক্যালকুলেটর থেকে এই মানটি আমরা পেতে পারি 18.60 গুণ 10⁻23 লিটার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটি করার চেষ্টা করেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটি সমস্যা লক্ষ্য করো যে প্রবণ অবস্থায় 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত দেওয়া আছে। ভর W ইকুয়াল 10 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর M ইকুয়াল 44 এবং আয়তন V ইকুয়াল হট। অর্থাৎ এখান থেকে আমরা গ্যাসের আয়তন বের করার চেষ্টা করব। তো এখানে দেখো আমরা কোন সূত্রটি ইউজ করব। আমরা জানি N ইকুয়াল, তোমরা আগেই জেনেছো যে W ডিভাইডেড ক্যাপিটাল M ইকুয়াল দেখো V ডিভাইডেড 22.4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এখান থেকে আমরা W ডিভাইডেড M অর্থাৎ W এর মান এবং M এর মানটা আমরা বসিয়ে দিব। এরপরে লক্ষ্য করো যে V ইন্টু 44 ইকুয়াল 10 ইন্টু 22.4। তো এখান থেকে আমরা V এর মান নির্ণয় করতে পারি। তো V ইকুয়াল দেখো 5.09 লিটার। তো এইভাবে আমরা প্রবণ অবস্থায় 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত আমরা নির্ণয় করতে পারবো। শুধু কার্বন ডাইঅক্সাইড গ্যাস না, প্রশ্নটি যদি এভাবে হতো যে প্রবণ অবস্থায় 10 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত, বা প্রবণ অবস্থায় 15 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত, তাহলে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে এখন নির্ণয় করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ছোট ছোট 4টি গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করলাম। আমরা এই 4টি গাণিতিক সমস্যা সংক্রান্ত কিছু বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করছি, তোমরা লিখে নাও। প্রবণ অবস্থায় 1 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে। দ্বিতীয় সমস্যা,
10 মোল অক্সিজেন গ্যাসের প্রবণ অবস্থায় আয়তন কত? এরপর তোমরা লেখো প্রবণ অবস্থায় 5টি সালফার ডাইঅক্সাইড অণুর আয়তন কত? সর্বশেষ অর্থাৎ চতুর্থ সমস্যাটি হচ্ছে প্রবণ অবস্থায় 15 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজগুলো তোমরা মনোযোগ সহকারে খাতায় লেখার চেষ্টা করবে এবং ছবি তুলে আমাকে কমেন্ট করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জানিয়ে রাখি, ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের প্রত্যেক বছরই এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে। তো তোমরা অধ্যায়টি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করো। আর যদি তোমরা আমার আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে দেখা হবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ।